শেষ হলো সিপিআইএমের ২৭তম রাজ্য সম্মেলন। হুগলির ডানকুনি স্পোর্টিং মাঠ থেকেই কিন্তু আজকে সিপিআইএম নেতৃত্বরা তারা একেবারে গর্জে ওঠে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু সিপিআইএম কর্মী সমর্থকরা এই ডানকুনিতে এসে উপস্থিত হয় এবং এখানেই কেন্দ্রীয় কমিটির মিটিং চলে ৩ দিন ধরে। কেন্দ্রীয় কমিটিও কিন্তু এখানে নির্বাচিত হয়। আবারও পুনরায় মোহাম্মদ সেলিম তিনি রাজ্য সম্পাদক হয়েছেন এবং আজকের এই প্রকাশ্য সমাবেশ থেকে সিপিআইএমের যে বার্তাটা দেওয়া হয় যে 2026-এর লড়াই 26 তারিখ থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে 2026-এর লড়াই। তাই একেবারে নেতৃত্বদেরকে যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে, যারা বুথ লেভেলের নেতৃত্ব রয়েছে সকলকেই কিন্তু মেসেজ দেওয়া হয়। সেই সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের ঘুম কেড়ে নেওয়ার বার্তাও কিন্তু এখান থেকে দেওয়া হয়। সরাসরি শুনবো মোহাম্মদ সেলিম কি বলছেন প্রকাশ্য সমাবেশের শেষে। 25-এর মঞ্চ থেকে বলছি 26-এর কথা, ভবিষ্যতের কথা, বাংলার ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ এবং সেখানে দাঁড়িয়ে আমাদের অনাগত ভবিষ্যতের কথা, নতুন প্রজন্মের কথা, তাদের ভবিষ্যতের কথা। এবং সেটা করতে হলে আমাদের তো আর খেলা হবে বলতে পারবো না, আমাদের মানুষ নিয়ে কারবার। সুতরাং মানুষের কাছে যেতে হবে, একটা এলাকায়, একটা অঞ্চলে, একটা বুথে, একটা পাড়ায়, একটা মহল্লায়, একটা মিউনিসিপ্যালিটিতে যারা যারা আছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে। সেই সিদ্ধান্তই আমরা নিয়েছি। তার জন্য আমরা প্রজেক্ট বোর্ড তৈরি করেছি এবং বিভিন্ন প্রজেক্ট আলাদা আলাদা করে কীভাবে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, ফরওয়ার্ড লিঙ্কেজ হবে এবং যেগুলো এই যে বিদেশি টাকা নিয়ে, টেকনোলজি নিয়ে বিজেপি তৃণমূল যেভাবে ভোটটাকে লুট করেছে, একেবারে নমিনেশন থেকে গণনা পর্যন্ত, যেভাবে ইলেকশন মেশিন এবং ইলেকশনের যে গোটা মেশিনেশন এবং তার সঙ্গে ইলেকশন কমিশন, রাজ্য হোক বা অল ইন্ডিয়ার, যেভাবে ব্যবহার করেছে, সেখানে তার মোকাবিলা করতে হলে আমাদের মানুষ ছাড়া তো অন্য কোনো ভরসা নেই। তাহলে এই যে ফরেন ফান্ডেড টাকা দিয়ে মাসল পাওয়ার, মানি পাওয়ার, মিডিয়া পাওয়ার, যারা মানুষকে একটা বুদবুদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এবং নির্বাচনের সময় আর অন্য কিচ্ছু দেখাচ্ছে না, একটা দিকে হচ্ছে তোমাকে শুধুমাত্র বাইনারির কথা বলছে, সেখানে আমাদের কথা আমাদের বলতে হবে মানুষের কাছে যাওয়া, আমাদের নিজস্ব পরিকল্পনা, নিজস্ব ইকুইপমেন্টস, নিজস্ব যন্ত্রপাতি নিয়ে, নিজস্ব পদ্ধতি দিয়ে, যেটা আমরা অতীতে করে এসেছি সেটাকে আরও জোরদার করব এবং এখন সৃজনশীলতার মধ্য দিয়ে টেকনোলজি ড্রিভেন, ডেটা বেস হয়ে আমরা কাজ করব। আমাদের পুরনো যে সমস্ত ট্র্যাডিশনাল মেথড আছে তার পাশে দাঁড়িয়ে আমাদের এই ক্রিয়েটিভিটি ইনফিউজড টেক ড্রিভেন আমাদের কাজ করতে হবে। তার প্রস্তুতি আমরা নিয়েছি। গত নভেম্বর থেকে আমাদের কর্মী ট্রেনিং দিয়েছি এবং এক একটা প্রজেক্টে এক এক রকমের বাহিনী আমরা তৈরি করেছি। এসে বেশি আমি কি বলতে পারবো না, পারি যখন কাজ হবে তখন দেখবে। এটা নভেম্বর থেকে শুরু করে একটা ফেজ হয়েছে আজকে পর্যন্ত 25-এ, এবার 26-এ থেকে আমাদের শুরু হবে। এটা পয়লা বৈশাখে গিয়ে আরেকটা ফেজ শেষ হবে। সেলিমদা, এর আগেও আমরা দেখেছি যে ব্রিগেডেও প্রচুর লোক হয়েছে, বিভিন্ন সম্মেলনগুলোতে প্রচুর মানুষ হচ্ছে, কিন্তু ভোট বাক্সে সেভাবে কিন্তু ইম্প্যাক্ট থাকছে না। এবার কি সেই জন্য স্পেশালভাবে এই সম্মেলনের পর থেকে চিন্তাভাবনা করছে? যেটা বললাম, এই যে সাধারণ মানুষ, তার জীবন জীবিকার সমস্যা, প্রতিদিনকার রাজনীতি, পলিটিক্স আর তার সঙ্গে দাঁড়িয়ে ভোট, দুটোকে ডিলিং করা হয়েছে। আমরা এটাকে আবার লিঙ্ক করব, তার জন্যই প্রস্তুতি। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে আপনারা সামনে ব্যবহার করে আপনাদের কোথায় শক্তি, কোথায় দুর্বলতা, এই যে পেশাদারি সংস্থাকে কি কোনোভাবে আপনারা ব্যবহার করে দেখেছো? কোনো পেশাদারি সংস্থা দাঁড়িয়ে তোমরা সব ছিলে, পেশাদারিত্ব অর্জন করতে বলেছি আমরা পেশাদার সংস্থাকে বার করতে পারি না। এই যে সব দেখছো দেশি বিদেশি কোম্পানি, এই যে ইউসাইডের টাকা, এই যে বিভিন্ন ফাউন্ডেশন যেভাবে টাকা পয়সা দেয়, এখানে দাঁড়িয়ে এখন এই আইপ্যাক নামের সঙ্গে দেখবে আমেরিকান ওই সংস্থাগুলোর নাম দেখবে সব একই রকম, তাই তো? সিপ্যাক আছে। তাহলে এটা বোঝা যায় আমাদের এরকম নয়, আমাদের ইনবিল্ট ইনহাউস ক্যাপাসিটি বিল্ডিংয়ের ব্যবস্থা করেছি আমরা। আরও ধাপে ধাপে আরও অনেক মানুষ তারা যুক্ত হচ্ছে। তোমাদের মাধ্যমে জানাচ্ছি, তোমাদেরও কেউ কেউ থাকবে যারা এই কাজে উৎসাহিত এবং তারা আমাদেরকে সাহায্য করছে, সহযোগিতা করছে। সবাই ওয়েলকাম। সেলিমদা, প্রতিটা সম্মেলন বা যে কোনো বড় লড়াই শুরু, এবারে তো বলিনি। হ্যাঁ, ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু, এবার সেটাও বলিনি। শুরু। এবার সামনে সম্মুখে বলতে বলেছি, ঘোরাফেরার কথা বলিনি। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা নির্বাচনও যে সাফল্য আসছে না, এটা কি আপনারা চিহ্নিত করতে পারছেন যে কি কারণে এই সাফল্য আসছে না? মিডিয়ার তো নয় দোষ আছে, কিন্তু বাকিটা না, আমরা মিডিয়ার দোষ তো বলিনি। আমরা বলেছি মিডিয়াকে একটা অংশটা ব্যবহার করে নিচ্ছে, টাকার জোরে হোক, বিজ্ঞাপনের জোরে হোক, ভয় দেখিয়ে হোক, মিথ্যা মামলা দিয়ে হোক। তুমি ভালো করে জানো কীভাবে ভয়ভীতি সঞ্চার করা হয়, থ্রেট কালচার কীরকম হয়।
শুধু তো হাসপাতালে সেট কালচার নয়, মিডিয়া হাউসে কি সেট কালচার নেই? চ্যানেল দখল করে নিয়েছে, সম্পাদককে তুলে দিয়ে নতুন সম্পাদক বসিয়ে দিয়েছে, অ্যাঙ্কারকে সরিয়ে দিয়েছে, গোটা দেশে বিজেপি করছে, আমাদের রাজ্যে তৃণমূলও করেছে। সেখানে দাঁড়িয়ে তাদের তো দোষ দিচ্ছি না, আমি তাদের প্রতি তো সলিডারিটি এক্সপ্রেস করছি, প্রেস ফ্রিডমের কথা বলছি। আর আমরা আমাদের যে ত্রুটি দুর্বলতা আছে সেটাকে আমরা আগে চিহ্নিত করেছি, চ্যারিটি বিগিনস এট হোম। তারপর সেটাকে আমরা কিছুটা দূর করেছি, তারপর তো এরকম কনফিডেন্স নিয়ে বলছি। সবটা দূর করতে পারিনি সেটাও বলেছি, কিন্তু সেই প্রক্রিয়ার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু আমাদের ক্যাপাসিটি তৈরি করার চেষ্টা করছি ইন্ডিভিজুয়াল, সেটা তো কোনো দোষ নেই। এবং তারপর আমরা ফরওয়ার্ড লুকিং, ভবিষ্যতের বাংলা, ভবিষ্যতের দেশের জন্য, আমাদের মানুষের ভবিষ্যৎকে বাঁচানোর জন্য, অনাগত ভবিষ্যৎকে বাঁচানোর জন্য আমরা ভবিষ্যতের উপযুক্ত পার্টি গড়ে তুলছি। এটাই তো বললাম। 26-এর জন্য আপনারা কতটা আশা করেন? আমি কোনো হাত দেখা বিশ্বাস করি না, কাজ দেখো তারপর বলো। একটা প্রশ্ন বারবার উঠে এসেছে, মানে আমরা আরো বেশি ভূমিকা নিতে হবে। মীনাক্ষী আজকে বললো আমরা পাখি চোখের মতন রক্ষা করব, অর্থাৎ কোথাও কি একেবারে নিচু স্তরে নেমে নেতৃত্বের যে দায়িত্ব নেওয়া উচিত বলে আপনারা মনে করেন, সেখানে কোথাও গাফিলতি ছিল যেটাকে আপনারা মানে সংশোধন করতে চান? আরে তুমি নিজে আমার সঙ্গে গিয়েছিলে যখন বকলিতে পৌঁছেছিলাম, আমার আগে তুমি পৌঁছে গিয়েছিলে। এই যে আর্জি করে যারা গাড়ি থামালো, এই মীনাক্ষী কলতানরা, এরা সব নেতৃত্ব নয়? আজকে এই এখানে সমাবেশ শেষ করব, মীনাক্ষীর বাড়ি ফেরার কথা ছিল, 3 দিন এখানে আছে। আমি বললাম আমরা দুজনে যাবো এখন, বাকি এখানকার কমিটিদের নিয়ে চন্দননগরে যাব। তো লিডারশিপরা সামনে দাঁড়িয়ে থেকে লড়াই করছে, এবং সেটা থেকে একদম এলাকাগত হবে, পাড়াগত হবে। কালকে চন্দননগরের ঘটনা তোমাদের যখন প্রেসে এটা বলছি, তখন আমাদের এরিয়া কমিটির মেম্বার পরিবারকে নিয়ে থানায় গিয়েছে, অপরাধীদের ধরতে হবে, চিহ্নিত করতে হবে। এটাই তো কাজ লিডারশিপের, সে কাজটা তো হচ্ছে, সেই কথাই বলছি। এটা অতীতের কথা না, আজকের কথা বলো তুমি। এখন আজকে বিজেপি এসে নাটক করতে পারে, তো কালকে তো সিপিআইএমের এরিয়া কমিটির মেম্বার যখন আমাদের এখানে সম্মেলন চলছে তখন থানায় নিয়ে গেছে পরিবারকে। রাজনৈতিক খসড়া আপনাদের পার্টি কংগ্রেসের আগে কেন্দ্রীয় কমিটির, আর সেখানে বিজেপিকে সম্পূর্ণভাবে আপনারা ফ্যাসিস্ট বলতে নারাজ, আধা ফ্যাসিস্ট। তুমি বলছো আপনারা বলতে নারাজ মানে কে বলছে? আমি জিজ্ঞেস করছি, তুমি বলছো? কে বলছে? কে বলছে জিজ্ঞেস করছি। সিপিআইএম কি বলবে? তার সিপিএম তার রাজনৈতিক বোধ আছে, রাজনৈতিক শিক্ষা আছে, তার মতাদর্শ আছে, তার ভিত্তিতে বলবে তো। এবং যে খবর লিখেছে সে তো অসম্পূর্ণ পড়েছে, আর নাহলে অসম্পূর্ণ জেনেছে, নাহলে ফ্যাসিবাদ কি সেটাও জানে না, সিপিএম কি সেটাও জানে না। পরিষ্কার বলছি তো আমি। আমরা কি বলেছি? নারাজ কোথায় শব্দটা এলো? বরঞ্চ আমরা এক ধাপ এগোলাম। আমরা বলেছিলাম আগে আধিপত্য বিস্তার করে, স্বৈরতান্ত্রিক প্রবণতা আছে। আমরা বলছি নয়া ফ্যাসিবাদী চরিত্রের কায়দা কানুন সব ফুটে উঠছে এদের এই আক্রমণের মধ্যে দাঁড়িয়ে। নয়া ফ্যাসিবাদী কেন বলেছে? কারণ হিস্ট্রি ডাজ নট রিপিট ইটসেলফ। জার্মানির যে নাৎসিবাদ ছিল, মুসলিনের যে ফ্যাসিবাদ ছিল, সেটাকে এই দেশে, কারণ কমিউনিস্টদের ধ্যান ধারণা প্রত্যেকটা দেশে প্রত্যেকটা সময় সেখানকার স্থানীয় অনেকগুলো ফ্যাক্টরি ইন করে তার ফ্যাসিবাদের একটা চরিত্র হবে এক এক জায়গায়। তো এমনি তোমরা বলো সব বিদেশি কথা এরা নকল করে, আমরা এখন নতুন কথা বলছি তো বলে আপনারা বলতে নারাজ কেন? আপনি বিদেশি ভাষায় বলছেন না। অবশ্যই বিজেপি, গোলওয়ালকার, হেডগেওয়ার, ওরা নাৎসি এবং ফাঁসিবাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, এবং তারপরে তারা সেখান থেকে শিক্ষা নিয়ে তারা গড়ে তুলছে। তারপরে যেরকম জেনোফোবিয়া করে সেটা করছে, যেরকম তারা এখানে বাংলাদেশ বিদ্বেষ করছে, ওখানে যেরকম ইহুদি বিদ্বেষ ছিল, এখানে যেরকম সংখ্যালঘু বিদ্বেষ করছে, সেগুলো করে। এগুলো সব চরিত্র, এবং তারপরে সে আক্রমণ ফুটে উঠছে। তাহলে এটাকে আমরা বলছি নয়া ফাঁসিবাদী চরিত্র। অসুবিধা কী আছে? এবার তুই বলছো আপনি নারাজ, আমি নারাজ শব্দটা জিজ্ঞেস করছি, তুমি কোথেকে জানলে নারাজ? বলো। নতুন এটা আমাকে এই জন্য বলতে হচ্ছে, ওই যে বলে টাকা নিয়ে কিছু লোক কিছু কলমচি ভাড়াটে লেখে একটা পত্রিকার নাম আমি বলিতে পারি, যারা এমনিতে রাজনৈতিক খবর খুব একটা দেয় না, ইতিমধ্যে এই জন্য উঠে গেছে বা বিক্রি হয়ে গেছে, তারা প্রথমে এই খবরটা লিখেছে কিছু না জেনে। তাই কোনো পলিটিক্যাল সাংবাদিকরা এখন নেই, আগে এক সময় ছিল। নতুন